গঠনকালে বা যৌগ গঠনকালে যদি কোনো একটি পরমাণুর যৌগ গঠন করবার পরে কোনো একটি কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যদি 8টির অধিক ইলেকট্রন হয় তখন তাকে অষ্টক সম্প্রসারণ বলা হয়। তাহলে কি আমি আরেকবার বলতেছি, যৌগ গঠন করার পরে কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 8টির অধিক ইলেকট্রন হলে তখন তাকে অষ্টক সম্প্রসারণ নিয়ম বলা হয়। আমরা দেখব যে এটা একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখব। ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত? তাহলে আমরা এর ইলেকট্রন বিন্যাস করে দেখব যে ফসফরাসের ক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ করা সম্ভব হয় কিনা। দশটি 12 আর 3 15। ওকে, তাহলে আমরা মন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করে দেখি যে তার শেষ শক্তি স্তরে কয়েকটি বেজোর ইলেকট্রন আছে খুঁজে বের করি। তাহলে ফসফরাসের শেষ শক্তি স্তরে বেজোর ইলেকট্রন স্বাভাবিক অবস্থায় কয়টি আছে? 3টি আছে। ক্লিয়ার? তিনটি। আমরা এটাকে যদি আবার পুনরায় এইটুকু অংশ নিয়ে এই পুরোটা অংশটুকু থাকবে, শুধু আমি এই অংশটুকু নিয়ে আমি এদিকে করার দরকার না, এখান থেকে এটাকে আবার আরেকবার ইলেকট্রন বিন্যাস করব, উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করব। সিডিপি এখানে 3 ছিল, একটি ছিল। এবার 3D ফাঁকা ইলেকট্রন ফাঁকা অরবিটাল এখানে ছিল। এখন তাপ দিলে জুলির কিসে বলতো, তাপ দিলে ইলেকট্রনটা এখান থেকে অযুগ্ম বানানো সম্ভব কিনা? হ্যাঁ, কোনটা? ভেরি গুড, বলো। 3s থেকে একটা ইলেকট্রন এখান থেকে কোথায় যাবে? 3d-xy সমশক্তির অরবিটালে প্রবেশ করে। ভেরি গুড। সেক্ষেত্রে এখন ফসফরাসের শেষ কক্ষপথে কতটি বেজোর ইলেকট্রন পাওয়া গেল? 5টি। এখানে আমরা লিখে রাখি 3টি অযুগ্ম ইলেকট্রন আর এখানে 5টি অযুগ্ম ইলেকট্রন পাওয়া গেছে। ক্লিয়ার? আমরা স্পষ্টই বুঝতে পারতেছি যে এই ফসফরাসের 2 রকমের যৌগ গঠন করা সম্ভব। কয় রকমের? 2 রকমের। বুঝতে পারনি? হ্যাঁ স্যার। স্বাভাবিক অবস্থায় এক রকমের যৌগ গঠন করা সম্ভব। বলতো যে আমি ফ্লোরিনকে যদি ফসফরাসের সঙ্গে যুক্ত করতে চাই, এই প্রথম ইলেকট্রন বিন্যাসে কতটি ফ্লোরিনকে যুক্ত করা যাবে? 3টি। এটা বুঝতে পারছি সবাই? ভেরি গুড। আবার উত্তেজিত অবস্থায় কতটি ফ্লোরিন যুক্ত করতে পারবো? 5টি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বুঝছো তো নাকি? তাহলে ফ্লোরিন আমি এখানে 3টি দিয়ে রাখি। এদের প্রত্যেকেরই একটি করে শেষ কক্ষপথে
অযুগ্ম ইলেকট্রন আছে ফ্লোরিনের, আছে কিনা? হ্যাঁ স্যার। আছে। তাহলে এগুলো সবগুলো আছে। এই যে একটি করে ইলেকট্রন আমি দেখাইতেছি এবং এখানে ভিতরে আছে একটি একটি করে, তাহলে মোট কয়টি ইলেকট্রন এখানে হলো? 6টি হলো না? হ্যাঁ স্যার। পি অরবিটালের স্থিতিশীলতা লাভ হলো। হ্যাঁ স্যার। শুধুমাত্র যে তার ফসফরাসের বা পরমাণু স্থিতিশীলতা তা না, এখানে কিন্তু দেখতেই পাচ্ছ যে একটা একটি ইলেকট্রন শেয়ারের মধ্যে দিয়ে পি অরবিটালের স্থিতিশীলতা অর্জন হলো। বুঝতে তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে পি অরবিটাল যদি স্থিতিশীলতা হয়, তাহলে আমার এখন দেখতে হবে যে এই পরমাণুটা স্থিতিশীল হলো কিনা। দেখি শেষ কক্ষপথে ডি তে 0 2s 2 2p 6 হলো এখন, তাই হলো না? হ্যাঁ স্যার। তাহলে 2 আর 6 কত হলো? 2 আর 6 আট। 8টি ইলেকট্রন তাহলে ফসফরাসের শেষ কক্ষপথে এখন হলো। কখন শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন হলো? যখন সে 3টি ফ্লোরিন থেকে 3টি ইলেকট্রন শেয়ার করলো। বুঝো না? হ্যাঁ স্যার। এটাই তো কারণ। বন্ধন গঠন করার আর কোনো কারণ দেখতে পাচ্ছি? হ্যাঁ স্যার। এটাই কারণ। তাহলে এখানে স্বাভাবিক নিয়মে ফসফরাসের ক্ষেত্রে যেটা হলো অষ্টক পূর্ণ হলো। এখানে কি হলো? অষ্টক পূর্ণ হলো। এটা অষ্টক পূর্ণ নিয়ম। বুঝো নাই? হ্যাঁ স্যার। এখন এই যে 5টা বেজোর ইলেকট্রন এক্ষেত্রে কি করে সেটা আমরা একটু দেখব। এক্ষেত্রে দুর্নীতি সাহেব বলো তো, এখানে কয়টি ফ্লোরিনকে যুক্ত করা যাবে? নিচেরটাতে কয়টি? 5টি। উপরেরটাতে 3টি। 5টি ফ্লোরিনকে যুক্ত করা যাবে, কারণ প্রত্যেকেরই ফ্লোরিনের কয়টি করে শেষ ইলেকট্রন বেজোর অযুগ্ম ইলেকট্রন আছে? একটি করে আছে, একটি করে। এবার এই ফসফরাসের ক্ষেত্রে বলতো শেষ কক্ষপথে মোট কতটি ইলেকট্রন হলো? বলতো এই ফসফরাসের শেষ কক্ষপথে মোট কয়টি ইলেকট্রন হলো? বলো। 10টি। এখানে দেখো 5টা ছিল আর 5টা শেয়ার করলো ফ্লোরিনের থেকে, তাই না? তাহলে শেষ কক্ষপথে কয়টি হলো? 10টি। তাহলে কি অষ্টক নিয়ম থাকলো? না স্যার। অষ্টক নিয়মটাকে কি করলো? সম্প্রসারণ করলো। ওভারটেক করলো, হ্যাঁ স্যার। ক্রস করে অষ্টক 8টা পার হয়ে 10 এ গেল, হ্যাঁ স্যার। 10টি ইলেকট্রন করলো। তাহলে এই নিয়মটা আমরা কি বলবো? অষ্টক সম্প্রসারণ নিয়ম। সংজ্ঞা অনুযায়ী ঠিক আছে কিনা বলো। হ্যাঁ স্যার। তাহলে এটাকে আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে পারি না? হ্যাঁ স্যার। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু কি? ফসফরাস। ফসফরাস, কারণ ফসফরাসের সঙ্গে ফ্লোরিনকে ফ্লোরিন যুক্ত এর সাথে যুক্ত করছে, তাই তো? হ্যাঁ স্যার। এবার আমরা ফসফরাসের শক্তি স্তর কয়টি হবে মোট? 3টি শক্তি স্তর। তাহলে আমরা এটাকে 3টি শক্তি স্তর অঙ্কন করে নিতে পারি। এই 3টা হলো, অথবা তুমি আরেকটা দিতে পারো, এটাকে নিউক্লিয়াস হিসাব করতে পারো, আর যদি না করো সেটাকে শক্তি স্তর হিসাব করতে পারো, তোমাদের ইচ্ছা। আমি একটা দিয়ে নিতেছি। এটা এখানে 2টি ইলেকট্রন আছে, এখানে কয়টি ইলেকট্রন আছে? 8টি ইলেকট্রন আছে। এখানে 8টি না? হ্যাঁ স্যার। 8টি ইলেকট্রন দিয়ে দিলাম, 8টি। এবং এখানে প্রথম অবস্থায় স্বাভাবিক অবস্থায় কয়টি আছে? 3টি বেজোর ইলেকট্রন 3টি কর্নারে আমি দিব, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবং প্রত্যেকটা জায়গাতেই একটি করে ফ্লোরিন আমরা দিব। যুক্ত। ফ্লোরিনের 2টি শক্তি স্তর, 2টি শক্তি স্তর। ফ্লোরিনের শেষ কক্ষপথে মোট কয়টি ইলেকট্রন আছে? মোট ফ্লোরিনের আগে থেকে শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? মোট 60টি ইলেকট্রন আছে। 60টি ইলেকট্রন আছে। অযুগ্ম ইলেকট্রনটি এই বরাবর রেখে দিই, হ্যাঁ? অযুগ্ম ইলেকট্রনটি। তাহলে পরস্পরের সাথে বন্ধন গঠন করবে, স্যার
এখানে ইলেকট্রনটা মাঝামাঝি না থেকে ফ্লোরিনের দিকে কেন গেল বলতো? ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। ইলেকট্রন কখন কারো দিকে হেলে যায় মনে আছে? তড়িৎ ঋণাত্মকতার যার মান বেশি সেই দিকে ইলেকট্রন যায়। এখন ফসফরাসের শেষ কক্ষপথে যে আরো যে দুটি এই যে ইলেকট্রন গতির যুগল আছে সেটা তো কিন্তু আমরা এখানে দেখাইনি। দেখানো আছে? দেখানো নাই। তাহলে আমরা সেখানে দুটি ইলেকট্রন আমরা দেখাতে পারি। এখন বলো তো এখানে ফসফরাসের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন হলো? 10টি। কয়টি ইলেকট্রন আছে শেষ কক্ষপথে এখন? 2 4 6 8। এটা কি নিয়ম হলো? অষ্টক সম্প্রসারণ নাকি অষ্টক সম্প্রসারণ নাকি অষ্টক? কোনটা? অষ্টক। অষ্টক নিয়ম পূর্ণ হলো। অর্থাৎ কোন ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি ফসফরাস ফ্লোরিন। কি বলতে হবে এটাকে? উচ্চারণ করো পুরোটা। ফসফরাস ফ্লোরিন ট্রাই। এটা কি ধরনের কথা? ফসফরাস ট্রাইক্লোরাইড। এই যৌগটার নাম হলো কি? ফসফরাস ফসফরাস ট্রাইক্লোরাইড। ফসফরাস ট্রাইক্লোরাইড। ফসফরাসটা আগে উচ্চারণ করবো, তারপরে ট্রাইটা আগে, তারপরে ক্লোরাইড। ক্লোরাইড বলতে হবে। ফসফরাস ট্রাইক্লোরাইড। ঠিক আছে। এখানে কিন্তু আমরা ক্লোরিন না দিয়ে আমরা Cl একযোজি ক্লোরিনও দিতে পারি, তাহলে সেক্ষেত্রে কি হবে? Cl কি হবে? তখন এখানে ফ্লোরাইডের জায়গাতে ক্লোরাইড এটা হবে। অর্থাৎ এটা হচ্ছে কি? ফসফরাস ট্রাইক্লোরাইড। ঠিক আছে। এবং সেই ক্ষেত্রে অষ্টক নিয়ম পূর্ণ হয়। কোন ক্ষেত্রে? ফসফরাস ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে এই যৌগতেই অষ্টক নিয়ম পূর্ণ হয়। তাহলে আমরা ব্যাখ্যা দিতে পারবো অষ্টক সংকোচন নিয়ম, অষ্টক পূর্ণ নিয়ম, এরপরে আমরা ব্যাখ্যা দিব অষ্টক সম্প্রসারণ। আচ্ছা আমরা এটাই রেখে দিলাম। ঠিক আছে। এটা রেখে দিয়ে এখানে এই যে এই ক্ষেত্রে এই ইলেকট্রনটা এখানে জোর আছে, যুগ্ম অবস্থায় আছে না? এটা হচ্ছে 2s 3s এর মধ্যে আছে, তাই তো? 3s টা যখন আমরা পরমাণুর কাছাকাছি আসবে তখন অথবা উত্তেজিত হবে, তখন এই 3s এর একটা ইলেকট্রন 3d কোথায় যাবে? xy। তাহলে এরকম ভাবে কি বেজর হয়ে যাবে না? হ্যাঁ স্যার। তাহলে অনুরূপ ভাবে আরো এখানে ক্লোরিন দেখায়, সমস্যা নেই। ক্লোরিনের ক্ষেত্রেও একই কথা, যে ক্লোরিনের 3টে কক্ষপথ হবে, কিন্তু ফ্লোরিনের ক্ষেত্রে এখানে কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে, ইলেকট্রন বিন্যাস। এটা আমি ফ্লোরিন আছে ফ্লোরিনই দেখাই। তাহলে আর এই জায়গাতে তাহলে মোট 1 2 3 4 5 6 7 8। এখানে ফ্লোরিনের প্রত্যেকটা ফ্লোরিনেরই কিন্তু অষ্টপূর্ণ হয়েছে, তাই তো? কিন্তু ফসফরাসের কি হয়েছে বলে না? ফসফরাসের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন গুনবো আমি? 2 4 6 8 10। তাহলে ব্যাখ্যা দেওয়ার সময় বলতে হবে যে এটা হচ্ছে কি যৌগটা? যৌগের নাম হলো ফসফরাস। এটা কি? এখানে ক্লোরাইড কয়টা আছে? ফ্লোরিন
তাহলে এটাকে কি পড়া লাগবে? phosphorus, penta, ফসফরাস, পেন্টা, ফ্লোরাইড। এর ক্ষেত্রে কি ঘটেছে বলতো? অষ্টক সম্প্রসারিত হয়েছে, অষ্টক সম্প্রসারণ নিয়ম ঘটেছে। তাহলে তিনটা ব্যাখ্যা আমরা দিতে পারবো তো নাকি ইনশাআল্লাহ? তাহলে এই যে বন্ধনটা এইভাবে তোমরা দেখাতে পারো, ইচ্ছা করলে এইভাবে দেখাতে পারো, অথবা আরো নিয়ম আছে, সেটা আমি যেমন এটা আমি এমনি এমনি তোমাদেরকে একটু বোঝানোর জন্য বলতেছি যে তিনটি শক্তি স্তর হচ্ছে ফসফরাসের, এই যে সমযোজী বন্ধন, যেটা সমযোজী বন্ধন, এটা আমি আগে শিখিয়েছি, এখানে এই জায়গাতে এই যে এটা আর এটার কোনো পার্থক্য নেই। এটার মধ্যে কোনো পার্থক্য নাই, বুঝতে পারছো? তাহলে অষ্টক সংকোচন, অষ্টক সম্প্রসারণ, আবার অষ্টক নিয়ম, তাই তো? অষ্টক পূর্ণ, এই তিনটা নিয়ম প্রত্যেকটার তোমরা কোন কোন যোগের ক্ষেত্রে আরো এরকম অষ্টক সংকোচন, অষ্টক সম্প্রসারণ বা অষ্টক নিয়ম পূর্ণ করা যায়, তোমাদেরকে দুইটা করে মিনিমাম যোগ খুঁজে বের করতে হবে। এবং এটা বের করা সহজ, ইলেকট্রন বিন্যাস যদি করা হয় তাহলে তার শেষ কক্ষপথের বেজোড় ইলেকট্রন সংখ্যা দেখেই তাদের বন্ধন সংখ্যা নির্ণয় করা যাবে। যদি চারটার বেশি কোনো কেন্দ্রীয় পরমাণুতে চারটার অধিক যদি পরমাণু যুক্ত করা যেতে পারে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র কি হচ্ছে? অষ্টক সম্প্রসারণ হচ্ছে। যেমন এখানে 5টা ফ্লোরিনকে একটি কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত করতে পেরেছি, বুঝো নাই? কিন্তু 4টার নিচে যদি কোনো পরমাণু যুক্ত হয় কোনো একটি পরমাণুর সাথে, 4টের নিচে আমি আগে দেখেছি টেট্রা ফ্লোরাইডের ক্ষেত্রে, বোরন টেট্রা ফ্লোরাইডের ক্ষেত্রে, তাই না? একমাত্র 4টি পরমাণু যদি যুক্ত হয় তখন তার শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন হয়? 4টি পরমাণু যুক্ত হলে 6টি ইলেকট্রন হয়। এগুলো সবাই খাতায় সুন্দরভাবে এঁকে নোটস করবে। এরপরে আর এই অষ্টক সংকোচন সম্প্রসারণ নিয়ম আলোচনা করা হবে না। আমরা সালফারের মোট যোজনী দেখেছিলাম কত? সালফারের যোজনী 2, 4, 6, 8, 4টি যোজনী দেখেছিলাম, হ্যাঁ? ওকে, তাহলে একটি পরমাণুর কি বলা হলো?
কথায় কোন একটি পরমাণুর যদি একাধিক যোজনী থাকে তখন তাকে কি বলা হয়? পরিবর্তনশীল যোজনী বলা হয়। এবার 2 নং সর্বোচ্চ যোজনী। সালফারের সর্বোচ্চ যোজনী 8, অর্থাৎ কোন পরমাণুর একাধিক যোজনীর মধ্যে সবচেয়ে বড় যোজনীকেই সর্বোচ্চ যোজনী বলে। এবং সবচেয়ে ছোট যোজনীকে সর্বনিম্ন যোজনী বলে। এবার সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী কোন একটি পরমাণু যৌগ গঠনের জন্য যেই যোজনী ব্যবহার করে তাকে কি বলা হয়? সক্রিয় যোজনী বলা হয়। হলো সুপ্ত যোজনী। সুপ্ত সক্রিয় সর্বোচ্চ যোজনী থেকে